শুভেচ্ছা জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক এই নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 19 ঘন্টার শ্বাসরুদ্ধকর অপারেশন অ্যাসল্ট 16, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশু সহ 5 জন নিহত। আজ বঙ্গবন্ধুর জন্মদিন। মানব জমিন, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কতার পরামর্শ। আমাদের সময়, 1/11 সরকারের নেওয়া অর্থ ফেরত পাচ্ছেন ব্যবসায়ীরা। সকালের খবর, গঙ্গা ব্যারাজে অর্থায়ন নিয়ে আলোচনা করতে আসছেন চীনের পানিমন্ত্রী। জয় জয় দিন, কলম্বো টেস্ট ভালো শুরু হলেও বরবাদ শেষ বিকেলে। দৈনিক ইনকিলাব, গতিহীন মেগা প্রকল্প, বিদেশি ঋণ সহায়তা কমে আসায় গতি কমেছে, ব্যয় বাড়ছে ধাপে ধাপে। আমাদের অর্থনীতি, দেশে রয়ের অস্তিত্ব যুক্তিযুক্তভাবে থাকার কথা, না থাকাটাই বিস্ময়কর। দৈনিক দিনকাল, সীতাকুণ্ডে অভিযানে নিহত 5। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 5 including 4 militants killed. Our time, 4 killed in Sitakundo anti-militant drive, assault 16. শিরোনামগুলো দেখলাম আজ সংবাদপত্রের। সীতাকুণ্ডে দুদিন ধরে চলা জঙ্গি আস্তানা অভিযানের খবর রয়েছে, সেখানে হতাহতের খবর রয়েছে, অন্য শিরোনামগুলো রয়েছে। কিন্তু আমরা জানি যে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী। 1920 সালে তিনি এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক অজপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে যিনি বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন স্বাধীনতার মহানায়ক, এবং যার জন্ম এই স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে গেছে। আমরা এই মহান নেতার জন্মদিনে তার প্রতি জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আলোচনা শুরু করছি। আমরা জানি যে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হবে। বঙ্গবন্ধু নিজে কিন্তু তার জন্মদিন পালন করতেন না, কারণ এক বিদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি। অর্থাৎ জনগণের প্রতিটি মুখে হাসি না ফোটানো পর্যন্ত তিনি জন্মদিন পালন করবেন না, বা এই ধরনের একটা অঙ্গীকার নিজের কাছে ছিল বলে মনে হয় আর কি। তবে আমরা তার জন্মদিন পালন করি, কারণ করতে বাধ্য। আপনি সূচনা বক্তব্যে যেমনটা বললেন যে তার জন্মের সঙ্গে বাংলাদেশের জন্ম জড়িয়ে আছে। এই মানুষটি জন্ম না হলে বাংলাদেশ আদৌ জন্ম নিত কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ তিনি সারাটি জীবন বাঙালির জন্যই কাজ করেছেন। একবারে কিশোর বয়স থেকে তিনি রাজনীতি করতে শুরু করেছেন এবং লক্ষণীয় যে 1973-এর কোন এক সময় টুঙ্গিপাড়া থেকে কিছু তার চেনা জানা মানুষ এসেছিল, যাদের সঙ্গে তার এক সময় কেটেছে। তাদের সঙ্গে আলাপচারিতার একটি পর্যায়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি যখন মারা যাব তোরা আমাকে টুঙ্গিপাড়ায় কবর দিবি এবং আমার কবরের উপরে একটা টিনের চোঙা দিয়ে দিবি। তো একজন প্রশ্ন করলো যে দেখুন, আপনি মারা গেলে টুঙ্গিপাড়ায় কবর হবে, এটা তো স্বাভাবিক, আপনি টুঙ্গিপাড়ার মানুষ, কিন্তু মুসলমানের কবরে টিনের চোঙা কি করে লাগানো হয়? তো বঙ্গবন্ধু হেসে উত্তর দিয়েছিলেন, মুসলমানের কবরের চোঙা লাগে না ঠিকই, কিন্তু আমার কবরে লাগিয়ে দিবে এই জন্যে যে চিরদিন যেন বাঙালি স্মরণ করে যে ওই টুঙ্গিপাড়ার এক কিশোর একদিন টিনের চোখা ফুঁকে বাঙালি বাঙালি বলতে বলতে রাজনীতি শুরু করেছিল। কথাটা হাসির ছলে, ঠাট্টার ছলে বলেছিলেন, কিন্তু আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয় এই জন্যে যে তিনিই তো বলেছিলেন যে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো
আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। তো এই মানুষটি বাংলা ভাষা এবং বাঙালিত্ব আর বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছে। আমরা জানি যে পাকিস্তান আমলে প্রথম যে তিনি কারারুদ্ধ হন, তার সারা জীবন 55 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছে, 14 বছরই কেটেছে জেলখানায়। তো ভাষা আন্দোলনে সম্পৃক্ত হওয়া বা নেতৃত্ব দেওয়ার কারণেই তাকে প্রথম কারারুদ্ধ করা হয় আর কি। আর বাঙালির মুক্তি সনদ হিসেবে অভিহিত 6 দফা তার হাত দিয়ে বেরিয়ে এসেছে। অন্তরালে অনেকেরই ভূমিকা আছে, আমরা অনেকে জানি বা জানি না, কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে বেরিয়ে এসেছে 6 দফা। আবার স্বাধীনতার বাণী 7ই মার্চ ভাষণের মধ্যে চলে এসেছে। তো কাজেই আর তারই নির্দেশ যেভাবে ছিল যুদ্ধ বা সশস্ত্র লড়াই স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, সেভাবেই তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। তো এই মানুষটি দেশের হয়ে ওঠা পেছনে অনুঘটক সম ভূমিকা পালন করেছেন। তো এই জন্য কিন্তু তাকে আমরা স্মরণ করি, তার জন্মদিন পালন করি। এবং শুধু তাই নয়, স্বাধীন বাংলাদেশের গড়ে উঠতে হবে কি করে তারও দিক নির্দেশনা ছিল 72-এর 10ই জানুয়ারির ভাষণে। তিনি সময় বেশি পাননি, কিন্তু যতটুকু সময় পেয়েছিলেন তাতে তার কর্ম আর কৃতি ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে। এবং 75-এর পর আজ অবধি ওই 72 থেকে 75 পর্যন্ত যে অর্জন ছিল, তার সমকক্ষ অর্জন আমরা করতে পেরেছি কিনা তা নিয়ে আমাদের হয়তো নানাবিধ আলোচনা হতে পারে, হয়তো বেশিও করেছি, অন্তত 21 বছর বাদ দিয়ে 75 থেকে 96। তো তবুও বঙ্গবন্ধু একটা লক্ষণীয় ব্যাপার যে দৈহিক আকারে প্রকারে অবয়বে সৌষ্ঠবে তার মতো দ্বিতীয় বাঙালি কিন্তু পাওয়া যায় না। আমার কাছে কেন জানি মনে হয় এটা প্রকৃতির বিধান, দৈব বিধান, যে মানুষটি বাঙালির নেতা হবেন। এবং তার নেতৃত্ব সুলভ শরীরের বৈশিষ্ট্যও ছিল, কণ্ঠ ছিল, মেধা ছিল, মনন ছিল। তার মেধা মননের চূড়ান্ত বহিঃপ্রকাশ 7 মার্চের ভাষণ। 18 মিনিট 31 সেকেন্ডের ভাষণে তিনি যা বলে দিয়েছেন বাঙালির 1000 বছরের চিন্তা চেতনা স্বপ্নের কথা, ওই ভাষণটির মধ্যে চলে এসেছে। এবং সেই জন্য ভাষণটি অধ্যাপক জ্যাকব ফিল্ডের বইয়ে প্রায় 42টি বিশ্ববিখ্যাত ভাষণ সংকলিত হয়ে আছে। তার মধ্যে বঙ্গবন্ধুর ভাষণটি আছে, 223 পৃষ্ঠার বইয়ের 221 পৃষ্ঠার ভাষণটি আছে। তো এই মানুষটিকে আমার কাছে একটা দুঃখ লাগে, আজকে জন্মদিনে এই কথাটা আমার বেশি মনে হয়, যে তাকে নিয়ে আমরা স্মরণ করতে গিয়ে রাজনীতি করি, ব্যবসার পুঁজি করি, রাজনীতির পুঁজি করি, সবই করি, কিন্তু মানুষটির জীবন নিয়ে তথ্যনিষ্ঠ নির্মোহ বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক কোন জীবনী গ্রন্থ আজও আমরা রচনা করতে পারিনি আর কি। হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে লেখার পরিমাণ তো কম নয়, অনেক লেখা হয়েছে, ভবিষ্যতে আরো লেখা হবে। এবং বিশ্বের আর কোন নেতা সম্পর্কে এত বেশি লেখা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু স্তুতি আর জীবনী তো এক নয়। স্তুতিপূর্ণ জীবনীকে ইংরেজিতে বলা হয় হেজিওগ্রাফি। তো তার জীবন নিয়ে যতগুলো লেখা হয়েছে ইংরেজি বা বাংলায়, তার সিংহভাগই এই হেজিওগ্রাফি। নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ, জীবনী গ্রন্থ কিন্তু আমরা আজও পাইনি, তার জন্য অপেক্ষমান আর কি। তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শ্রদ্ধা জানাবো না, কৃতজ্ঞতাই জানাবো। কারণ বাংলাদেশ রাষ্ট্রটি তিনি গড়ে দিয়েছেন, যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি আত্মগর্বিত, আত্মসম্মানিত। তো আমরা জানি যে 75-এর 15ই আগস্ট বিপথগামী ষড়যন্ত্রকারীদের হাতে সপরিবারে তিনি নিহত হন এবং তার 2 কন্যা, আজকে যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, দুজন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। এবং
শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যেমন বলেন তার কর্মপরিকল্পনায় যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চান, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের তার পথ নির্দেশিত সোনার ছেলে মেয়ে হিসেবে গড়ে তুলতে চান, এবং এই লক্ষ্য নিয়েই আজকে তার জন্মদিনটি, জাতির পিতার জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন হচ্ছে। আপনি যদি শিশুদের জন্য কিছু বলেন যে শিশুরা তার জীবন থেকে কোন দিকগুলো নিতে পারে যেগুলো তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীটি গড়ে তুলতে পারে। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, শুধু ভালোবাসা নয়, তিনি নিজেও চাইতেন শিশুরা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। সেই কারণেই তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস বলা হয়েছে আর কি। তা আমার মনে হয় যারা শৈশব থেকে কৈশোরে পা দেবে, কৈশোর থেকে তারুণ্য, এমনি ভাবে জীবন পর্যায়ক্রমে এগিয়ে যাবে যাদের, তাদের উচিত বঙ্গবন্ধুকে পাঠ করা। আর এখন তো অনেকটাই সহজ হয়েছে পাঠ করা, এই জন্যে অন্তত তার জীবনের কিছুটা অংশ আমরা জেনেছি তার অসমাপ্ত আত্মজীবনী থেকে আর কি। সেটুকু সবারই অবশ্য পাঠ্য হওয়া উচিত। আরেকটি গ্রন্থ আমরা দেখতে পেয়েছি যে বের হচ্ছে তার রোজনামচা, বঙ্গবন্ধু রোজনামচা, এটা আমরা পাবো খুব শীঘ্রই। তো কাজেই এই দুটো থেকেই তো আমরা অনেক কিছুই জানতে পারি তার সম্পর্কে। বঙ্গবন্ধুকে পাঠ না করে তো বাঙালি নাগরিক হওয়া যায় না আর কি। তো কাজেই শিশু কিশোরদের উপযোগী করে বঙ্গবন্ধু যেন জীবনে লেখা হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বের হয়েছে 2-4টি, আমি দেখেছি, পড়েছি, তবে আরো কাজ হওয়া দরকার এবং শিশুদের মধ্যে বঙ্গবন্ধু জীবনীটা ছড়িয়ে দেওয়া দরকার। এই জন্য যে একটা মানুষ নিজের স্বার্থকে বিকিয়ে দিয়ে দেশের স্বার্থ তিনি কতটুকু উদ্ধার করেছেন জীবনের প্রতিটি পর্যায়ে, এই শিক্ষাটা নিতে হবে শিশুদের জন্য আর কি। আমরা এবার সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার প্রায় মধ্য বেলা পর্যন্ত, দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চলেছে। আগের দিন একটি এবং পরের দিন বৃহস্পতিবার আরেকটি অভিযান চলেছে এবং 19 ঘন্টার এই অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অ্যাসল্ট 16। এই অপারেশনে 5 জন নিহত হয়েছেন, তার মধ্যে 4 জন জঙ্গি। তারা বাড়িটির ভেতরে থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল এবং তাদের মধ্যে অস্ত্র, বিস্ফোরক, সমস্ত কিছু ছিল। শ্বাসরুদ্ধকর বলা হচ্ছে অভিযানটিকে, এবং শেষ পর্যন্ত শেষ হয়েছে। সেই বাড়িতে আটকে পড়া অন্য বাসিন্দাদেরও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার মন্তব্য সোজা সাপটা দুটো, জঙ্গিবাদ রুখে দেওয়ার জন্য সরকারি তৎপরতার অভাব নেই, কিন্তু জঙ্গিরাও মাথা তুলে দাঁড়াবার জন্য তাদেরও চেষ্টার ত্রুটি নেই। তারই প্রমাণ হয়ে গেল যে এমনি করে আচানক আমরা একটা জঙ্গি আস্তানা খোঁজ পেলাম। তো সরকারকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটি অব্যাহত রাখতে হবে, সমাজকে সচেতনভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। এখন সামাজিক মোকাবেলাটা বেশ বড় সড় ব্যাপার আর কি, এবং তার একটা দৃষ্টান্ত কিন্তু এই সীতাকুণ্ড অপারেশন অ্যাসল্টের মধ্যে আমরা পেলাম, যে 2 জন জঙ্গিকে ধরিয়ে দিয়েছে স্বামী স্ত্রী, সুভাষ এবং তার স্ত্রী ছবি। তারাই কিন্তু জাপটে ধরে রেখেছিল, পুলিশ কিন্তু আধ ঘন্টা পরে এসেছে। তো কাজে সামাজিক ভাবে আমরা কতটুকু সচেতন হয়েছি যে প্রাণ বিপন্ন করেও জঙ্গি মোকাবেলা করছি আমরা এখন আর কি, এটি একটু ভালো লক্ষণ। আমি মনে করি সরকারিভাবে সুভাষ এবং এই ছবি দম্পতিকে স্বীকৃতি দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত, যাতে অন্যরাও অনুপ্রাণিত বোধ করে আর কি। তবে এটা প্রমাণিত হলো যে জঙ্গিবাদ কিছুটা সমঝে গেলেও মনে হবে আপাত দৃষ্টিতে জঙ্গিবাদ কিন্তু আনাচে কানাচে চেষ্টা করছে মাথা তুলবার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি উদ্ধৃতি আমরা যেমন সংবাদ শিরোনাম হিসেবে দেখছি, তিনি বলেছেন যে নির্মূল করা সম্ভব হয়নি, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা গেছে। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গিবাদের চেতনা যেভাবে প্রবিষ্ট, তাতে সম্পূর্ণ নির্মূল কোনো সময় করা যাবে না, কারণ বিকৃত এবং বিভ্রান্ত মানুষ সবসময় থাকবে। কিন্তু যদি সার্বিকভাবে পরিবেশটি তাদের বিরুদ্ধ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে কিন্তু তারা সক্রিয় হতে পারবে না আর কি।
তো আমাদের সেই দিকে নজর রাখতে হবে। জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়ানোর মতো সহায়ক এবং অনুকূল পরিবেশ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে যেন তৈরি না হয়। আরেকটি শিরোনাম রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, সর্বস্তরের মানুষের প্রতিরোধ এবং জনমত গড়ে তুলতে হবে। আপনি যেমন দুজন সাধারণ মানুষের কথা বলছিলেন, সাধারণ একটি দম্পতি, তারা দুজনকে সশরীরে ধরে দিয়েছে। তো আপনি সচেতনতা এবং জনমতের প্রসঙ্গটিও এই শিরোনামের মধ্য দিয়ে সামনে উঠে আসে। প্রধানমন্ত্রী সঠিক কথাটাই বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিষেধক দেওয়া যেতে পারে, কিন্তু প্রতিরোধ করা যায় না সম্পূর্ণ। তার জন্য সামাজিক প্রতিরোধী গড়ে তুলতে হবে। জনমত, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনমত সামগ্রিকভাবে জঙ্গি বিরোধী। তো কাজে জনমতের মানসিক প্রস্তুতি আছে, এখন শারীরিক প্রস্তুতি দরকার। যদি মোকাবেলা করতে যেমন সুভাষ এবং ছবি দম্পতি যেমনটা করেছে, তেমনি প্রস্তুতি আমাদের থাকা দরকার। তবে সামগ্রিকভাবে অবশ্যই জনমতটাই বড় ব্যাপার, সামাজিক ঐকমত্যটাই বড় ব্যাপার। তো অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।